ভারত যুদ্ধে পিঁপড়ে। প্রেমেন্দ্র মিত্র। ভারত যুদ্ধে পিঁপড়ে, সে আবার কি? শুনে হাসি পাচ্ছে তো? কথাটা বিশ্বাস হচ্ছে না? কাঠবিড়ালিরাও যেমন কাজে লেগেছিল ভারত যুদ্ধে, মানে কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধে, পিঁপড়েদেরও সেই রকম কোনো মদত ছিল বলে মনে হচ্ছে হয়তো। না, সরাসরি ভারত যুদ্ধে পিঁপড়েদের কোনো পার্ট ছিল বলে জানা নেই। তবে যাক, বলেই ফেলা যাক, পিঁপড়েদের, না বহু বচনটা ভুল, আসলে একটি ক্ষণজন্মা পিঁপড়ে তার কেরামতিটুকু না দেখালে ভারত যুদ্ধের প্রামাণিক ইতিহাসে ওই 5 লহমার ফাঁক, মানে ফাঁকিটুকু থাকতো না। ক্ষণজন্মা পিঁপড়ে, তার কেরামতিতে ভারত যুদ্ধের ইতিহাসে ফাঁক? কেরামতিটা কি তা বুঝবার জন্য গোড়া থেকে শুরু করা উচিত। একেবারে 72 নম্বরের সেই দোতলার আড্ডাঘরে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে শুরু এক রবিবারের গুমোট সকালবেলায়। কাগজে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সারাদিন ভ্যাপসা গরম, বিকালে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টির সম্ভাবনা। কাগজে তো হপ্তাভর রোজই ওই ভাঁওতা দিচ্ছে, কিন্তু সব ভরসায় ফর্সা। না আকাশ না টঙের ঘর থেকে এক ছিটে ফোঁটা বর্ষণের লক্ষণ পাচ্ছি। আকাশে কি টঙের ঘরে বজ্রবিদ্যুৎ অবশ্য নেই, কিন্তু তাতেও তো আরও জ্বালা। বজ্রবিদ্যুতের জায়গায় দুবেলা কোকিলের বদলে দাঁড় কাক গিলে খাওয়া গলার অমৃত সমান মহাভারতের কথা শুনছি। কখনো গোপালের চরিত্র দেবের অগোচর, অন্য কে কহিতে পারে ত্রৈলোক্য ভিতর। ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে, বিরাট পুরুষ ধরে এক লোমকূপে। তিল অর্ধ কোটি সে ব্রহ্মাণ্ড ধরে গায়, এমতো বিরাট যার নিঃশ্বাসে প্রলয়। কখনো বা অশ্বত্থামা নামে হস্তি, তার তুল্য অন্য নাস্তি, এমনই উত্তম গজবর। বর্ণে তিনি জলধর, ঈশা সম দন্তস্বর, দেখিতে বড়ই ভয়ঙ্কর। তাহে আরোহণ করি আসে কুরু অধিকারী, যথা আছে বীর বৃকোদর। হাতে গদা ঘোরতর, রোষযুক্ত নৃপবর, ভীমসেন করিতে সমর। গলাটি কার তার বলে দিতে হবে না নিশ্চয়? হ্যাঁ, সেই একমেবা দ্বিতীয়ম তেতলার টঙের ঘরে তিনি কিছুদিন ধরে আর সব ছেড়ে মহাভারত ধরেছেন। আমরাও সেই সঙ্গে পথে বসেছি। সময়ে অসময়ে তার নিজস্ব ট্রেডমার্ক মারা গলায় ওপর থেকে কাশিরাম দাসের পয়ার ভেসে আসে। সে পয়ারের ঢেউ ঠেলে কোনো রকমে যদি তার কাছে গিয়ে পৌঁছয়, তিনি যেন মহাভারতের অমৃত রসে ডুবে আমাদের দেখতেই পান না। তার মতিগতি একটু ফেরাবার আশায় সস্তায়নের উপচার জোগাতে আমরা কিছু ত্রুটি করিনি এ পর্যন্ত। কখনো আমিষ, কখনো নিরামিষ, সাত্ত্বিক বা তামসিক, বেশ কিছু আমাদের সমভিব্যাহারে গিয়েছে। নৈবেদ্য সামনে ধরে দিয়ে আমরা একান্ত বশংবদ হয়ে এধারে ওধারে বসেছি। তার শূন্য দৃষ্টি দু একবার আমাদের দিকে ফিরলেও এ স্থূল বর্তমান ভেদ করে সেই সুদূর হস্তিনাপুরেই বোধহয় চলে গেছে।